হসপিটালের বেডে হয়ে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে ব্যথায় কাতরাচ্ছে কেয়া। পাশে দাঁড়িয়ে কেয়ার মা মনিরা বেগম কান্না করছে। আস্তে আস্তে তার মাকে বলল, মা আমি হয়তো আর বাঁচবো না, মৃত্যুর আগে নীলার কাছে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা একটু করে দিবে। মনিরা বেগম কান্না করতে করতে বলল, মা রে, আমি নীলাকে ফোন করেছিলাম কিন্তু নীলা আসবে না, ও তোর মুখটা দেখতে চায় না। কেয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা তুমি আপুকে ফোন দাও, আপুকে বুঝিয়ে বলো ওরা দুজন যেন আমাকে একটু দেখতে আসে, আমি ওদের দুজনের কাছে ক্ষমা চাইবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার কাছ থেকে মোবাইল নিয়ে এক্ষুনি কল করছি বলে দৌড়ে কেবিন থেকে বের হয়ে গেল। অপু অফিস থেকে বাসায় প্রবেশ করতেই নীলা হাসি মুখে বলল, আজ আমার সাহেব এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরল, কারণটা কি জানতে পারি? অপু নীলার হাত ধরে বলল, প্লিজ হসপিটালে চলো। অপুর কথা শুনে নীলা রাগান্বিত হয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি তোমার কাছ থেকে এমন কথা কোনোদিনও আশা করিনি। আম্মা আব্বা বারবার আমাকে কল করে অরুণয় বিনয় করেছে, মৃত্যুর শয্যায় কেয়া তোমাকে দেখতে চাচ্ছে। অপু আমি অবাক হই, তুমি এত তাড়াতাড়ি সবকিছু কি করে ভুলে গেলে? মনে পড়ে না বিভীষিকাময় দিনগুলোর কথা? একবার মনে করে দেখো তো, কেয়া তোমার আর আমার সাথে কি করেছিল, একবার মনে করে দেখো। লজিং মাস্টার অপু খাবার টেবিলে বসে ভাত খাচ্ছে। এমন সময় পেছন থেকে এসে কেয়া অপুর কাঁধের উপর হাত রেখে বলল, চলো না দুজন মিলে পালিয়ে যাই। কথাটি শোনা মাত্রই অপু চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, এসব আপনি কি বলছেন? আমি আপনার বাড়ির লজিং মাস্টার, আপনার ছোট বোনকে পড়াই, দয়া করে এমন উল্টাপাল্টা কথা বলে আমার পেটে লাথি মারবেন না। তুমি ভয় পাচ্ছ কেন? এখন বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, নির্ভয়ে চুপচাপ বসে খাবার খেয়ে নাও, তারপর গভীর মনোযোগ দিয়ে ভাবো আমাকে বিয়ে করলে তোমার কত লাভ। এক দামে রাজকন্যা সহ রাজত্ব পেয়ে যাবে। আমার রাজকন্যা ও রাজত্ব প্রয়োজন নেই, আমি দুবেলা দুমুঠো খেয়ে পরে পড়াশোনা করতে চাই। বোকা ছেলে, আমাকে বিয়ে করলে তো বিয়ের পরে আরো আরামায়েসে জীবনযাপন করতে পারবে, পড়াশোনা করতে পারবে। তোমাকে আমার ভালো লাগে বলেই বললাম, ভেবে দেখতে পারো, জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না। খেয়ে নাও, আমি রুমে আছি, দেখা করে যেও। বলি কিয়া তার রুমের দিকে চলে গেল। অপু চেয়ারে বসলো, মনে মনে ভাবছে হয়তো এ বাড়ির খাবার কপাল থেকে উঠে যাবে খুব তাড়াতাড়ি। খাবার শেষে মেইন দরজা খুলে অপু বাসা থেকে বের হতে যাবে, এমন সময় পেছন থেকে নীলার সামনে এসে দাঁড়াতেই অপু কিছুটা চমকে গিয়ে বলল, তুমি কি এত সময় বাসায় ছিলে? হ্যাঁ আমি বাসায় ছিলাম, আমি তো আরো ভেবেছিলাম আন্টির সাথে বাহিরে গেছো। আপনি এখন কোথায় যাচ্ছেন? একটু বাহিরে যাচ্ছি। কেন, কেয়ার রুমে যাবেন না? নীলার কথা শুনে অপু চমকে উঠে বলল, তাহলে তুমি সব শুনে ফেলেছো? কি জানতে চাইলাম, কেয়ার রুমে যাবেন না? না কেন, এত ভালো অফার এভাবে ছেড়ে দিলেন? দেখো নীলা, আমি গরিব হতে পারি কিন্তু চরিত্রহীন নই। তোমাকে 1 বছর যাবৎ পড়াচ্ছি, তুমি বলো তো আমি তোমার সাথে কখনো বেয়াদবি করেছি? করেননি বলেই তো ভয় লাগে, কখন জানি এই ভালো মানুষটা খারাপ মানুষের ষড়যন্ত্রের জালে আটকে যায়। আমার আপু ভালো মেয়ে নয়, 2 মাস কোথায় ছিল, কার সাথে ছিল, আমরা কিছুই জানি না। দুদিন আগে হঠাৎ বাসায় এসে কান্নাকাটি করে সবার মন জয় করে এখন আপনার মন জয় করতে চায়। ওর মতলব ভালো না, সাবধানে থাকবেন। এখন বাহিরে চলে যান। আচ্ছা বলে অপু বাসা থেকে বের হয়ে গেল। নীলা কেয়ার রুমের দিকে চলে গেল। কেয়া বিছানায় হেলান দিয়ে কার সাথে যেন হেসে হেসে কথা বলছিল। এমন সময় নীলা ভেতরে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলল, আপু তুমি কি কোনোদিনও ভালো হবে না? মানে তুই কি বলতে চাস? আপু তুমি অপুকে তোমার রুমে ডাকলে কেন? তাকে তুমি কুপ্রস্তাব দিচ্ছ কেন? ও তাহলে তুই সব শুনে ফেলেছিস? হ্যাঁ শুনে ফেলেছি, আর অপেক্ষায় ছিলাম অপু তোমার কুপ্রস্তাবে সারা দিয়ে তোমার রুমে আসে কিনা তাই দেখতে, কিন্তু আমার বিশ্বাসই সত্যি হলো, ও তোমার রুমে আসেনি। আচ্ছা তাহলে তুই আমার রুমে কেন এসেছিস? আমার সাথে তর্ক করতে? তোমার চরিত্রটা ভালো করো সেটা বলতে এসেছি, কারণ তুমি 2 মাস কোথায় ছিলে, কার সাথে ছিলে তা আম্মু না জানলেও আমি কিন্তু জানি। আমি কারো কাছে কিছুই বলবো না তোমার সম্মানের দিকে তাকিয়ে, কিন্তু তুমি যদি অপুর দিকে বাঁকা চোখে তাকাও তাহলে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব। বলেই নীলা রুম থেকে বের হয়ে গেল। কেয়া ভীষণ টেনশনে পড়ে গেল। সে বুঝতে পারলো অপুর সাথে নীলার সম্পর্ক আছে, ও যদি আমার গোপন কথা বাবা মায়ের কাছে ফাঁস করে দেয় তাহলে আমার বিপদ হবে, আর আমার বিপদ আমি কখনোই ডেকে আনবো না। আমার বোন বলে আমি ওকে ছাড় দিব না। ভাবতে ভাবতে কেয়া রহস্যময় একটা হাসি দিল। পরদিন পড়ার টেবিলে বসে নীলাকে অপু পড়া বুঝিয়ে দিচ্ছে, কিন্তু নীলার পড়ায় মনোযোগ নেই। নীলা অপুকে বলল, আপনি কি বুঝতে চান না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? তুমি এসব কি বলছো? আমি আপনাকে ভালোবাসি। নীলা তুমি এসব উল্টাপাল্টা কথা কোথায় শিখেছো? এসব আর বলবে না, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। দেখো নীলা, যা কোনোদিন সম্ভব নয় তা নিয়ে কথা না বলাই ভালো। এমন সময় কেয়া দুজনের মধ্যে প্রবেশ করে বলল, কেন সম্ভব নয় অপু? আমি তোমাদের ভালোবাসা সফল করতে সব সহযোগিতা করব। অপু নীলা দুজনেই অবাক হয়ে হা করে দাঁড়িয়ে গেল। কেয়া মুচকি হেসে বলল, আহা বসো বসো, এত সম্মান করতে হবে না, আমি কথা দিলাম তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করব। নীলা খুশি হয়ে বলল, সত্যি আপু তুই আমাদের বিয়ের ব্যবস্থা করবি? আমি মিথ্যা বলছি না, তোদের আগামীকাল একটা বাসায় পাঠাবো, সেখানে কাজী থাকবে, সাক্ষী থাকবে। বিয়ের কাজ সম্পন্ন হবার পর দুজন সোজা বাসায় চলে আসবি, তারপর দেখবি মা বাবা দুজনেই রাজি হয়ে গেছে। আমি তোদের হয়ে সাপোর্ট করব, মা বাবা তোদের মেনে নিবে। আপু সত্যি মেনে নিবে? আমি বললাম তো মেনে নিবে। নীলা তো সেই খুশি, কিন্তু অপুর মনে প্রশ্ন বাসা বাঁধল, এটা কিভাবে সম্ভব? কিয়া এত সহজে স্বাভাবিক হয়ে গেল, এর মধ্যে আবার কোনো কারণ নেই তো? পরদিন কিয়ার কথা মতো দুজন একটা বাসায় প্রবেশ করলো। শুনশান নীরবতা দেখে মনে হচ্ছে বাসার ভেতরে কেউ নেই। অপু বলল, আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না, চলো বাসায় চলো। নীলা কিছুটা উত্তেজিত হয়ে বলল, আমি তো বলেছি তুমি যদি আমাকে বিয়ে না করো আমি
হত্যা করব। ইমোশনাল ব্ল্যাকমেল করছো? তুমি বিষয়টা যতটা স্বাভাবিক মনে করছো আমার কাছে বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না। এমন সময় বাসার ভেতরে একটা রুম থেকে কেউ একজন বলে উঠল, আপনারা ভেতরে আসুন, কাজী সাহেব এই রুমে আছেন। নীলা খুশি হয়ে গেল, বলল, চলো চলো, ওই রুমে কাজী আছে। দেখো নীলা, আমার ব্যাপারটা ভালো মনে হচ্ছে না, চলো বাসায় চলো, আমি আর একটা কথাও শুনতে চাই না। বলেই অপুর হাত ধরে টান দিয়ে বাসার ভেতরে চলে গেল। রুমের ভেতর ঢুকতেই একজন ভয়ঙ্কর চেহারার লোক পেছন থেকে অপুকে রশি দিয়ে বেঁধে ফেললো। বিছানা থেকে নেমে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যাবার আগে একজন বলল, পারলে তোর হবু বউকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যা, তা না হলে একটু পরেই আরো 5 জন সিরিয়াল ধরবে। বলেই চলে গেল। নীলা কান্না করতে করতে অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে অপুর দিকে তাকিয়ে বলল, এ জন্মে আর তোমার সাথে আমার মিলন হবে না। আমি চলে যাচ্ছি পৃথিবীর মায়া ছেড়ে, কিন্তু তোমার মতো ভালো মানুষকে আমি ছাড়বো না, পরপারে আমি তোমার হবই। বলে বিছানার পাশ থেকে তার ওড়নাটা নিয়ে গলায় দিতে উঠবে, এমন সময় অপু চিৎকার করে বলল, আমাকে ভালোবাসো বলে পরপারে আমার হবে, তাহলে এপারে আমার কি হবে সেটা বলে যাও। নীলা আবার বসে পড়ল, হাউমাউ করে কান্না করতে লাগলো। অপু কান্না করতে করতে বলল, আমি তোমাকেও অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ বলছি, নীলা তুমি শুধু আমার, ইহকালেও আমার, পরকালেও আমার। চোখের সামনে আমাকে ধর্ষণের শিকার হতে দেখেও তুমি আমাকে বিয়ে করেছিলে, স্ত্রীর সম্মান দিয়েছিলে। কেয়ার মতো জঘন্যতম ওই অমানুষটার উপর আমি প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে বাধা দিয়েছ। বলেছ আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার বিচার আল্লাহ করবে। তোমার কথা আল্লাহ শুনেছে, সে বিচার আল্লাহ করছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওর সারা শরীর পুড়ে গেছে, কিন্তু সেই অমানুষকে আমি দেখতে যাব না, যে অমানুষ নিজের বোনকে সন্ত্রাসী দিয়ে শোন করাতে পারে। এমন জঘন্যতম অমানুষ মরে গেলেও আমি দেখতে যাব না। এমন সময় অপুর পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠল। অপু কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে মনিরা বেগম কান্না করতে করতে বলল, বাবা তোমরা পারলে আমার মেয়েটাকে ক্ষমা করে দিও, আমার মেয়েটা আর এই দুনিয়াতে নেই। কথাটি শুনে অপু চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা জানতে চাইল কে ফোন করেছে। নীলা কেয়া মারা গেছে। আপনজন হারালে মানুষ কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কেয়ার মৃত্যুর খবর শুনে নীলা হাহা করে হাসতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, এমন কিছু কর্মকাণ্ডের কারণে দিন দিন আপনজনদের উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? আমাদের সমাজ থেকে কি দিন দিন বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন, সম্পাদনায় আলমগীর।